মন মনে তোর কাছে আমার মনের কথা। আসসালামু আলাইকুম মেঘলা, ওয়ালাইকুম সালাম। কেমন ভাইয়া। আছেন? ভালো আছি, আপনি ভালো খুব আছেন? আনন্দিত আমরা আপনি এসেছেন। Please. আমিও ভীষণ আনন্দিত বসুন। এখানে আসতে পেরে। শুভেচ্ছা দর্শকবৃন্দ। মানুষের জীবনে উত্থান অল্প সময়ে খুবই কম আসে, সময় নিয়ে আসে অনেক অনেক কিছু পেরিয়ে, ঝঞ্ঝা পেরিয়ে তারপর আসে। কিন্তু আজকে যে মানুষটিকে দেখলেন, দ্রুত অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিয়েছে। মেঘলা আমরা ডাকি, মেহেরুন নাহার মেঘলা চমৎকার প্রকৃতির একটি মানুষ। আসুন আলাপ করা যাক। কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। একটি খাম নেবেন, জি। একটু খুলে দেখুন। সুখ। সুখ। এই পেশাগত জীবন বলেন, শখের জীবন বলেন, এই সময়টুকুতে যেহেতু আপনি দ্রুত জনপ্রিয়তার মাঝে চলে এসেছেন, মানুষের মাঝে, মানুষের মনের মাঝে আপনার স্থান হয়েছে, এই সময়ের মধ্যে আমরা আপনার যে কোনো একটি সুখের স্মৃতিকে শুনতে চাই। ছোট ছোট বিষয়গুলোতেই আমি মনে হয় আমি অনেক বেশি সুখ অনুভব করি। জীবনের সবচাইতে সুখকর মুহূর্ত মনে হয় সন্তান জন্ম দেওয়ার চাইতে বেশি কিছু হওয়া আমার কাছে মনে হয় কঠিন। এবং আমার কাছে মনে হয় এটা আমার জন্য আরও একটু বেশি স্পেশাল, কারণ আমার হাজব্যান্ডের জন্মদিন আর আমার ছেলেদের জন্মদিন একই রকম, একই দিনে। আর ছেলেদের বলছি কারণ আমার টুইন্স। তো এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল। তারপর আমার জীবনের বাকি যে পথ চলার সাথে সাথে যে একেবারে গৃহিণী থেকে আমার সব কিছু শুরু, এবং আমি এখনও নিজেকে গৃহিণী বলতেই আসলে পছন্দ করি। কেন? কারণ আমার কাছে মনে হয় যে আমি জীবনে যত কিছু করেছি গৃহিণী থেকেই করেছি, এবং ওটাকে প্রায়োরিটি রেখেই সব কিছু করার চেষ্টা করেছি সব সময়। তো সেখান থেকে যখন ছোট ছোট করে আমার প্রাপ্তিগুলো আসে, প্রতিটাই আমার কাছে অনেক সুখকর। সাহিত্যকর্মের এই জীবনে চলার পথে আপনার পারিবারিক সহযোগিতা, আপনার ব্যক্তি জীবনের সাংসারিক সহযোগিতা, সব মিলিয়ে এই চর্চাটা জি। ধরে রাখার সবচেয়ে বড় উপাদানটা কি? এটা আমার এবং দর্শকদের জন্য আপনাকে অনুরোধ করব, কিছু বলেন। আমার ক্ষেত্রে আমি আসলে অন্যদেরটা তো বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সবসময় মনে করি সঙ্গদোষে লোহা ভাসে বলে না একটা কথা। আমার কাছে মনে হয় সাহিত্য, কবিতার প্রতি ভালোবাসা, লেখালেখির প্রতি ভালোবাসা একেবারে ছোটবেলা থেকে ছিল আমার। কিন্তু আমার হয়তোবা লক্ষ্যটা এদিকে আসতো না যদি যদি না আমি আমার পরিবারটাকে এভাবে পেতাম, এরকম একটা পরিবার পেতাম। আমার যে হাজব্যান্ড, আমার কাছে মনে হয় যে আমি তার সাথে থেকে নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি। এবং এই যে লেখালেখির ব্যাপারটা, তার কাছ থেকে উৎসাহ, পাশাপাশি তো আমার অনুরাগী বলেন, ফ্যামিলির মানুষ বলেন, তাদের কাছ থেকে তো এসছে, এই বন্ধুবান্ধব থেকে এসছে আমার অনুপ্রেরণা। সেগুলো জায়গা থেকে মনে হয়েছে যে একটা সময় যে হ্যাঁ, আমি বোধহয় ঠিক দিকেই যাচ্ছি। বাট এটার জন্য একটা পরিচালনার জন্য একটা আমার মনে হয় যে পেছনে একটা মানুষ থাকতে হয় সব সময়। আমার মনে হয় কোনো কিছুই জীবনে আমি একা করে ফেলেছি, আমি লিখি বলেই ভালো লেখক হয়ে গিয়েছি, আমার কাছে না এটা একেবারেই মনে হয় না। আমার কাছে মনে হয় যে প্রতিটা মানে মানুষের এগিয়ে যাওয়ার পিছনে অবশ্যই একটা মানুষের হাত থাকে, কিছু মানুষের ইন্সপিরেশন থাকে। আমার কাছে মনে হয় আমি আমার ফ্যামিলি থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি, এবং সে কারণেই আমার আসলে এভাবে এগিয়ে এটা তো যাওয়া। সহযোগিতা অবশ্যই লাগবে, কিন্তু আমি যদি উল্টোটা বলি, জি। যেমন ধরেন এই পদার্পণে আমরা গান শিখতে গেলে বলি না, স্কুলের দরকার, ইনস্টিটিউশনের দরকার, একটি সার্টিফিকেট দরকার।
কিন্তু সাহিত্য চর্চা করে যারা বড় হয়েছেন, যারা নিজেরা আত্মতৃপ্তিতে ভাসছেন, যারা মানুষকে দিয়েছেন, তাদের কি কোনো ইনস্টিটিউশন এগুলো লাগে সহযোগিতা ছাড়া? এটা তো এটা নিশ্চয়ই মনে হয় গড প্রদত্ত হতে হয়। প্রথমত উপর থেকে আসতে হয় জিনিসটা। উপর থেকে না আসলে না, মানুষের মনকে টাচ করা, লেখার মাধ্যমে হোক, গানের মাধ্যমে হোক, যে কোনো কিছুর অনেক মানুষকে ছুঁয়ে দেয়া, এটা কিন্তু একটু কঠিন মনে হয়। আমি তো অনলাইনে লেখা দিয়ে আমার শুরু, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মানুষজন আমার লেখা পছন্দ করছে। আমি একটা অনেক লম্বা সময় নিয়েছি, আমি হুট করে বই বের করে ফেলিনি একেবারেই। মানে যখন আমার মনে হয়েছে হ্যাঁ, আমি এখন আমার এখানে প্রসিড করা উচিত, তখনই আমি, মন যখন বলেছে আমাকে যে না, এবার মনে হয় যাওয়া যায়, একটা বই নিয়ে আসা যায়। আমার 2টা বই এসছে আজও প্রকাশ থেকে। প্রথমটা মেঘ কাব্য, তারপর ইচ্ছে পূরণ। ফেসবুকে আমি যে কোনো একটা কিছু লিখে ফেললাম, হাজার মানুষ দেখে ফেললো, হ্যাঁ, আমি ভাবলাম আমি অনেক বড় রাইটার হয়ে গেলাম। বাট বই বের করে সেই বইটা মানুষের কাছে পৌঁছানো, আমার বইটা কেউ কিনতে চাচ্ছে, এরকম একটা পর্যায়ে যাওয়া আমার মনে হয় একটু কঠিন। হ্যাঁ, অফলাইন অনলাইন ঠিকই আছে, একটু আপনার কঠিন বক্তব্য একদম আমার ঠিক। কাছে মনে হয়। আমরা যেহেতু স্টেজে যখন থাকি যা কিছু বলতে পারি, কিন্তু একদম। স্টেজ যখন আমরা রেকর্ডিং এ যাই, পরিমিত ভাবনা চিন্তা করে আসল জিনিসটা বেরিয়ে আসল আসে। জিনিসটা আমার মনে হয় দর্শকদের একটু আমরা এটা দিয়ে দেখাতে চাই। দর্শক দেখুন, 2টি বই আমার হাতে, মানুষের ভাবনা চিন্তা কষ্টের ফসল, এবং এর যে কত বড় আত্মতৃপ্তি আমরা জানতে পারি, মানুষ জানতে পারে, যে মানুষটি করেছে তার আত্মতৃপ্তির কাছে এগুলা কোনো অংশে কম নয়। একদম। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক। সুন্দর 2টি কাজ করেছেন। Thank you so এবার much. একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি। জি, পার্থিব ব্যান্ডের জি, ভোকালিস্ট রোমন জি। আপনার একেবারে একেবারে কাছের মানুষ। আপনাদের দুজনের একত্রে জি। চলা এবং এর যে গতি, এটার কতটুকু জীবনের জন্য প্রয়োজন হলো আপনার সাহিত্য চর্চায়, তার গানের চর্চায়, এবং এর কতটুকু প্রকাশ পেল? এই যেমন ধরেন, আমি এখানে বসে কথা বলছি আপনার সাথে, আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক কঠিন হতো যদি সেই মানুষটা থেকে এসব দেখে দেখে আমি অভ্যস্ত না হতাম। লাইট, ক্যামেরা, অ্যাকশনের পেছনে যে ব্যাপারগুলো, এগুলো হয়তো বা আমি, কেউ আমাকে শেখায়নি, এমন না যে ও আমাকে বলে বলে ধরে ধরে শিখিয়েছে, বাট তার পরিবেশ সাথে চলে শিখতে আপনাকে বাধ্য করেছে। একদম একদম শিখতে বাধ্য করেছে। আমার কাছে মনে হয় আমার ভালো কোনো কিছুতে আমি যত না খুশি হই, আমি তার হ্যাপিনেসটা অনেক বেশি ফিল করি, এবং তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমার বোধহয় আরও ভালো করতে হবে। তো এই সহযোগিতাটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। মেঘলার আড়ালে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। আপনার থেকে কিছু কবিতা শুনবো, তারপর তো আপনি 2 লাইন গান না গিয়ে যেতে পারবেন, প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করছি। আমার প্রথমেই বলিনি, আমি আবৃত্তি করি, কিন্তু একেবারেই আমার নিজের ভালো লাগা থেকে, ওটা শেখা না। মানে আমার কাছে মনে হয় যে নিজের কবিতাগুলো নিজের অনুভবের সাথে জাস্ট রেখে যেতে চাই, সেজন্যই কবিতা পড়া। তোমাকে একদিন ভীষণ মিস করেছি আমি, তোমাকে বারবার বলেছিও সেই কথা, তুমি বোঝোনি। তুমি বুঝতেই চাওনি অপেক্ষারাও যে ক্লান্ত হয়ে পড়ে। বুঝতে চাওনি অপেক্ষা করে করে মনের ভেতর কেমন সব অভিমান জমে। সেই অভিমানের পাহাড় গড়িয়ে নেমে আসে যে জলস্রোত, সেই জলস্রোতে কেউ ভিজতে চায় না। কেউ সেই জলস্রোত ছুঁয়ে বুঝতে চায় না কতটা নোনা হয় সেই জল। অপেক্ষা করে করে সেই নোনা জল শুকিয়ে যায় একদিন। শুকনো খটখটে সেই মন তখন ছটফট করে এক পশলা বৃষ্টি নামার। সে চায় বৃষ্টিতে ধুয়ে যাক তার সকল অপেক্ষা, মুছে যাক তোমাকে দেয়া সেই প্রিয় নামটুকুও, ভুলে যাক সব ফেলে আসা দিন, অবিরত বলে যাওয়া সব কথা, কিংবা অহেতুক যখন তখন কথা বলার সেই প্রিয় অভ্যাসটুকু। তোমাকে একদিন ভীষণ মিস করেছি আমি,
তোমাকে তো বলেছিলাম সেই কথা বারবার বহুবার, তুমি সময় করে শোনোনি আমার সেই কথা। বোঝনি আমার অস্থিরতা, বোঝনি আমাকে এতটুকু। তোমার সেই ব্যস্ততাগুলো আজ ব্যস্ত করে রাখছে আমাকেও। আমি অবাক হয়ে দেখছি তোমার ব্যস্ততাগুলো আর ব্যাকুল করছে না আমাকেও। তোমাকে আজ আমি আর মিস করছি না এতটুকু। চমৎকার, চমৎকার। অনেক ধন্যবাদ। এবার দুটো লাইন তো আমাদের শোনাতেই হবে। একদম মাঠে মারা। চলো স্টার্ট কর। দেখেছি ওই সুদূরে বিশালতায় ঘেরা আকাশ, সীমানাহীন মেঘেদের আড়ালে সে নিঃস্ব আধার। দেখেছি ওই সুদূরে বিশালতায় ঘেরা আকাশ, সীমানাহীন মেঘেদের আড়ালে সে নিঃস্ব আধার। নিজের সাথে একাই কান্তে, নিজের সাথে একাই কান্তে, মনের অজান্তে স্মৃতির আড়ালে, মনের খেয়ালে ভেসে ভেসে দেখেছি ওই সুদূরে নীরবতায় ঘেরা পাহাড়, সীমানাহীন সবুজে আড়ালে সে নিঃস্ব আধার। নিজের সাথে একাই কান্তে। এই তো ভাইয়া, এবার একটা আপনার গান যদি শুনি কেমন হয় বলেন তো? আমার গান কি গাইতেই হবে? আজীবন আমি শুধু টিভিতেই দেখেছি আপনাকে। একজন সাহিত্যিক যখন একজন শিল্পীকে অনুরোধ করে তখন এটা কিছুটা বাধ্যতামূলকের মধ্যে পড়ে যায়, এবং এই অনুরোধ কিন্তু শোনার জানার তাগিদেই আসে। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই। আগে যদি জানিতাম, গাও, তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয় না রে, এই জ্বালার প্রাণে সয় না। বলেছিলি তুই যে একা ফেলে চলে, ভুলেও কি মনে পড়ে না তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে, তোরই মতো কোনো দিন আমিও যে ভুলে যাব, তবু এই জ্বালা প্রাণে সইব না, এই জ্বালায় আর প্রাণে সই না। গানটি গাইতে গিয়ে আমার বারবার মনে হচ্ছিল প্রয়াত লাকি আকেন্দের কথা। জি, চমৎকার সুরকার, গায়ক হিসেবে তাকে দেখেছি। যা সৃষ্টি করত তার ভেতরে যেন কি লুকিয়ে থাকতো, কি যেন বলতে চায়, অ্যান্ড ওই বলতে চাওয়াটাই তো হলো সুরের মাধুর্য। গানটি লিখেছিলেন মোহাম্মদ নুরুল হুদা, উনিও চলে গেছেন। কালজয়ী কিছু কিছু গান আমাদের দেশে চলে আসে। আজকে তুমি গান গাইতে বললে মনে হলো যে এই গানটি করি। আমার সৌভাগ্য যে আপনার পাশে বসে আমি এটা আপনার তোমার গানটা শুনতে পেরেছি। সাথে কথা বলাটা তো আমাদের সৌভাগ্য। এই যে সাহিত্য চর্চা, জি। এর মধ্যে শান্তির রেশ কতটুকু?
আর সেই সাহিত্য যদি হয় জীবনমুখী, আমি যতদূর বুঝি জয়নুল আবেদিন সাহেব দুর্ভিক্ষের ছবি তুলে অনেক কিন্তু মানুষের মাঝে তাকে বিলি দিতে পেরেছিলেন। সাহিত্য চর্চায় দুঃখ যখন উঠে আসে যদি, তাতে কি কষ্ট লাগে? আমার কাছে মনে হয় শুধু সুখের কবিতা মানুষকে যত না টাচ করে, একটা কষ্টের বা একটা অভিমানের কথা মানুষকে বেশি মনে হয় জড়িয়ে থাকে। অনেকেই বলে যে আজকে দিনটা ভালো ছিল না, আপনার কবিতাটা শুনে আমার মনটা ভালো হয়েছে। তো এইটা তো আসলে কবিতারই দান, এটা তো আসলে সাহিত্যেরই দান। এটা যে কোনো, আমরা যখন আপনাদের গানগুলোও শুনি আমার মনে হয় মনের খাবার। আর এই মনের খাবারগুলো ছাড়া আমাদের মনে হয় না বেঁচে থাকা সম্ভব। মন ভালো খারাপ যে কোনো কিছুতে আমাদের আসলে মনে হয় যে লিখে আমরা প্রকাশ করি। তো সেখান থেকে অনেক, এটা তো সুখ। চমৎকার বিশ্লেষণ। দর্শক বিন্দু, দেখলেন মেঘলা জীবনের কাহিনী। মেঘ অনেক সুখের পরিবেশ সৃষ্টি করে। শরৎকালের মেঘের চেহারাই আলাদা, মনকে প্রফুল্লিত এবং সেই সঙ্গে কোথায় যেন নিজেকে ভাসিয়ে চলে যেতে মন চায়। ঠিক তেমনি অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম মেঘলার কাছে, মেঘলার জীবন কাহিনী। এর থেকে অনেক কিছু শেখারও আছে। আজকে এই ছোট্ট মেয়েটি সাহিত্য চর্চা করে জীবনের এই পর্যায়ে চলছে, এখনই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে খুব দ্রুত। আপনাদের দোয়া চাই, দোয়া কামনা করি। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা। তোর তরে হায় মন পুড়ে যা, তুই সে থাকিস দূরে।